ওয়েলকাম এভরিবডি। অবশেষে আমাদের ফোকাস রাইটিং কোর্স শুরু হলো। অবশেষে আমরা চালু করেছি আজকে থেকে। আজকে 8:30টায় হওয়ার কথা, শেষ মুহূর্তে লোকজনের ভর্তির একটু চাপ ছিল, এই জন্য 10 মিনিট দেরি হয়ে গেল। ফোকাস রাইটিং আমি চেষ্টা করব, আপনারা যারা ভর্তি হয়েছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, আমি মূলত একজন ব্যবসায়ী ও লেখক। লেখক আমি অবশ্যই, এবং ব্যবসায়ী দুটোই বলতে চাই। আমি আপনাদের মতো জ্ঞান পিপাসু, জ্ঞানী লোক না। তবে আমি চেষ্টা করি জ্ঞান অর্জনের জন্য একটু খাটাখাটনি করাটা, সেটা আমি অনেকটা চেষ্টা করি। আমি বই লিখেছি 3টা বাজারে, ফোকাস রাইটিং নিয়েও বইটা লিখবো। আমি অনেকের সাথে কথা বলে যেটা জেনেছি, ইদানিং ব্যাংকের ভর্তি পরীক্ষায় 170 নাম্বার, ব্যাংকের লিখিত পরীক্ষা যে 200 নাম্বার, এর মধ্যে 170 নাম্বারই মোটামুটি এই ফোকাস রাইটিং অনুবাদ রিলেটেড। এর মধ্যে অনুবাদ যদি আমরা বাদ দিই, কম্প্রিহেনশন বাদ দিই, বাংলায় ফোকাস রাইটিং, ইংরেজি ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, লেটার অ্যাপ্লিকেশন রাইটিং, এটা অনেক বেশি। তৃতীয় শ্রেণীর অনেক পরীক্ষায় বাংলায় প্যারাগ্রাফ লিখতে হয়, ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে হয়, বিসিএস লিখিত পরীক্ষায়ও আছে। এই জন্য গুছানোভাবে ফোকাস রাইটিং লেখা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফোকাস রাইটিং লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আমি আগ্রহী হয়েছি, এবং আমি লক্ষ্য করেছি লোকজন আমার ক্লাস পছন্দ করেছে। জানি না কিরকম, কতটুকু আমার দায়িত্ব পালন করতে পারি। যারা আছেন এই মুহূর্তে আমার সাথে আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন। আমরা শুরু করে দিই, আমাদের কর্মকাণ্ড শুরু করে দিচ্ছি। এমডি সাইদুর রহমান পঞ্চগড় থেকে জয়েন করেছেন, এমডি নুরুল আমিন, সবাই আছেন এই মুহূর্তে। চলুন, প্রথম যেটা হচ্ছে আমি বলতে চাই, আর কথা বলবো না, কথা পরবর্তীতে হবে। প্রথমে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, নেটে কোনো সমস্যা হলো কিনা? না, ওকে, নেট ঠিক আছে, পুরোপুরি ঠিক আছে। দেখুন, ফোকাস রাইটিং মোট 11টি অধ্যায় থাকবে। সবাই একটু পড়াশোনার দিকে মনোযোগ দিন। 11টি অধ্যায় থাকবে। 11টি অধ্যায় বলতে আমি কি বোঝাতে চেয়েছি, এই দেখুন একটা অধ্যায়, ব্যাংকিং এবং ফিনান্সিয়াল টার্মস। ব্যাংক নিয়োগ পরীক্ষায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকের উদ্দেশ্য, কার্যাবলী, ব্যাংকের সুশাসন, ব্যাংকের নানা সমস্যার সমাধান, বিভিন্ন জায়গার ব্যাংকের ভূমিকা, গ্রামীণ উন্নয়নে ব্যাংকের ভূমিকা, কৃষি উন্নয়নে ব্যাংকের ভূমিকা, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ব্যাংকের ভূমিকা। এই যে এখানে এটা একটা অধ্যায়। এই অধ্যায়ের অধীনে ক্লাস থাকবে 4টা। এইটা তথ্য প্রযুক্তি, স্মার্ট বাংলাদেশ, এখানে অনেক কিছু থাকবে, সাইবার ক্রাইম, মুক্তমুখ, মোবাইল ব্যাংকিং, অনেক কিছু। অর্থনৈতিক অর্জনের সম্ভাবনা, এইটার অধীনেও থাকবে বেশ কয়েকটা ক্লাস। বিদ্যুৎ, জ্বালানি, খনিজ, পরিবেশগত ইস্যু, বিভিন্ন পরীক্ষা বিদ্যুৎ, জ্বালানি, খনিজ, পরিবেশগত ইস্যু যা আসুক, এটা এখানে একসাথে করে রাখা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও রাজনীতি এখান থেকে আসে, সুশাসন ও সামাজিক চলক এখান থেকে আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6টা অধ্যায়। আবার কি হলো, 7টা অধ্যায় রাজনৈতিক ইতিহাস ও মতামত। অনেক পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। বিবিধ জাতীয় ইস্যু প্রশ্ন আসে, শিক্ষা নিয়ে অনেক প্রশ্ন আসবে। এরপরে চিঠিপত্র প্রতিবেদন, বিভিন্ন চাকরি পরীক্ষায় কিভাবে চিঠিপত্র লিখতে হয়, বাংলা এবং ইংরেজিতে প্রতিবেদন, রিপোর্ট লেখা এবং রিভিউ ক্লাস। এভাবে 11টা অধ্যায়ের সমন্বয়ে আমরা 40টা ক্লাস নিব মাত্র 500 টাকায়। এখন আজকে কি করব? আজকে যেটা করব, দেখুন, এই যে আমাদের প্রথম টপিকস কি ছিল, ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল টার্মস, তাই না? ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল টার্মস, সবাই লক্ষ্য করুন। ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল টার্মের আওতায় আমরা 4টা ক্লাস নিচ্ছি, ক্লাস 1, 2, 3, 4। এই 4টা ক্লাস নিব। আজকের যেটি হচ্ছে ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল টার্মস। আজকে ক্লাস 1 নিব আমরা। এই সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? এটা হচ্ছে অধ্যায়, ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল টার্ম, এটা হচ্ছে অধ্যায়। এই অধ্যায়ের আওতাধীন ক্লাস হচ্ছে 4টা। আজকে হচ্ছে প্রথম ক্লাস। আজকে আমরা পড়ব ব্যাংকের শ্রেণী বিভাগ, মৌলিক ধারণা, ব্যাংকের কার্যাবলী, বিভিন্ন খাতে ভূমিকা। আমি চেষ্টা করব তথ্যটা আপনাদেরকে এমন ভাবে উপস্থাপন করা, আমি যে জিনিস পড়াতে চাচ্ছি, শ্রেণী বিভাগ, মৌলিক কার্যাবলী, এগুলি বইয়ের মধ্যে অজস্র বইপত্রে আছে, পত্র পত্রিকায় আছে, নেটে আছে, কোনো অভাব নাই, ইনফরমেশনের কোনো অভাব নাই। আমি চেষ্টা করব এই ইনফরমেশন গুলো আপনাদের কাছে যাতে সহজবোধ্য হয়, বোধগম্য হয়, আপনারা যাতে বুঝতে পারেন, জানতে পারেন। সাউন্ড ঠিক আছে কিনা, ছবি ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। চলুন, আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। যারা ভর্তি হয়েছেন তারা তো ক্লাস করছেন, এবং যারা ভর্তি হন নাই, পেজে আজকে লাইভ দেওয়া হলো। হয়তো পরবর্তী ক্লাসগুলো আপনার লাইভে পাবেন না, ভর্তি হতে পারেন, আজকেও সময় আছে। নুরুল আমিন, সাইদুর রহমান, প্রসেনজিৎ বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া,
বড়ুয়া বাবু, চলুন আমরা আর কথা না বেরিয়ে শুরু করি ক্লাস 1-এ। এই দেখুন প্রথম অধ্যায় ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল টার্মস। এখান থেকে অনেক প্রশ্ন আছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আজকে যে ক্লাস 1 এর উপরে আমি 10টা ফোকাস রাইটিং সাজিয়েছি। 10টা আমি অনেক গেটে গুটে বের করেছি। 10টা এটা সময় হলে আপনারা দেখতে পাবেন। এমডি কাউসার ইকবাল। প্রথম হচ্ছে ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল টার্ম। এই যে প্রথম ক্লাসও শুরু হয়ে যাচ্ছে। আলোচিত বিষয় ব্যাংকের শ্রেণী বিভাগ অমুক তমুক, কি কি আলোচনা বিষয় আমরা আলোচনা করব। চলুন, ওকে, প্রথমে আলোচনা। এবার আমার কথা শুনেন, বোর্ডের দিকে একটু পরবর্তীতে নজর দেন। ব্যাংকের একটা সংজ্ঞা রয়েছে, যারা ব্যাংকিং করবে তারা জানে। আপনারা যেহেতু নিয়োগ পরীক্ষার জন্য আসবেন, ব্যাংক কাকে বলে জানার দরকার নাই। তবে ব্যাংকের কিন্তু একটা চরিত্র আছে। বাংলায় যেটাকে বলা যায়, ব্যাংক পরের ধনে পোদ্দারি করে, মানে আরেকজনের টাকা নিয়ে ব্যাংকের ব্যবসা বাণিজ্য। ব্যাংকের নাম্বার 1 হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য, পরের ধনে পোদ্দারি করা হচ্ছে ব্যাংকের বৈশিষ্ট্য। জনগণের কাছ থেকে তারা আমানত নেয়, আমানত নেওয়ার পর এই টাকা আবার জনগণকে ঋণ হিসাবে দেয়। এই যে আমানত নেওয়ার সময় তারা যে সামান্য ঋণ দেয়, এবং ঋণ দেওয়ার সময় তারা যে আমানত নেওয়ার সময় অল্প পরিমাণ ইন্টারেস্ট দেয়, আবার ঋণ দেওয়ার সময় বেশি পরিমাণে ইন্টারেস্ট দেয়, নেয় তারা। এটাই হচ্ছে ব্যাংকের মেইন ইনকাম। ওকে নাইম খান, এখন আমরা আজকে প্রথমে জানবো বাংলাদেশে ব্যাংকের সংখ্যা কতটি। তার আগে মনে করেন ব্যাংকের প্রকারভেদ কিন্তু 4টা সংখ্যার দিক দিয়ে: সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, ইসলামী ব্যাংক, বিদেশি ব্যাংক। ক্লিয়ার? এগুলো সম্পর্কে জানতে হবে, সবকিছু আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা কিন্তু 61টি। ক্লিয়ার? সরকারি, বেসরকারি, ইসলামী, বিদেশি, মনে রাখবেন ব্যাংকের সংখ্যা 61টি। সর্বশেষ হচ্ছে সিটিজেন ব্যাংক। ওকে, এর মধ্যে যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই আলোচনা আমরা একটু পরে করতেছি, এখন সরকারি ব্যাংকের কাছে আলোচনায় যাই। আমরা জানলাম 61টি সরকারি ব্যাংক। এর মধ্যে লক্ষ্য করুন, এই যে 6টি ব্যাংক রয়েছে, নামটা একটু দেখেন: সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক এবং বিডিবিএল। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক মানে কি হচ্ছে বিডিবিএল, বিডিবিএল। ওকে, আর বেসিক ব্যাংক, ওকে, বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক, বেসিক ব্যাংক। এই 6টা ব্যাংক হচ্ছে পিওর সরকারি। আরেকটা জিনিস হচ্ছে এমডি রুহুল আমিন, যে কোনো ব্যবসা বাণিজ্য করতে কি টাকা লাগে? অবশ্যই। ব্যাংক করতে অবশ্যই টাকা লাগে। এই যে সরকারি ব্যাংকগুলি, এদের অবস্থা এতই খারাপ, এতই নাজুক, এদের নিজস্ব কোনো মূলধন নাই। সরকার তার বাজেট থেকে এই ব্যাংকগুলাকে টাকা দেয়। লাগে টাকা দেবে গৌরী সেন, নো গৌরী সেন কাটেন। এই সরকারি ব্যাংকগুলোকে, এই যে 6টা সরকারি ব্যাংক, সোনালী ব্যাংকের সমস্ত মূলধন দেয় সরকার, রূপালী ব্যাংক, সবগুলো ব্যাংকের সমস্ত মূলধন দেয় সরকার। কিন্তু কথা আছে, এরা তো লস করে, এদের ব্যাংক তো খেলাপি। তাহলে এদের মূলধন আসে থেকে? সরকার তার বাজেটের টাকা থেকে এইসব ব্যাংকগুলোকে টাকা দেয়, প্রতি বছর টাকা দেয়। 6টি হচ্ছে বাণিজ্যিক, প্লাস 3টি হচ্ছে বিশেষায়িত। এই এই তাহলে আমরা মোট কি পেলাম? মোট সরকারি ব্যাংক পেলাম 9টা। কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। আমরা 61টি ব্যাংকের মধ্যে 9টা ব্যাংক পেলাম সরকারি, 6টা হচ্ছে একদম পিওর বাণিজ্যিক ব্যাংক, এই যে একটু তালিকা দিলাম, 3টা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। এই 9টি ব্যাংকের মূলধন যোগায় যেহেতু সরকার, তীব্র মূলধন ঘাটতিতে আছে সবগুলা ব্যাংক। কারণ লস করলে কোনো সমস্যা নাই, সরকার বাহাদুর আমাদেরকে মূলধন দিতে প্রস্তুত। আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, ফোকাস রেটিং, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, মূলধন ঘাটতি। এই দেখুন আপনাদের জন্য একটা ভয়ঙ্কর ইনফরমেশন দিচ্ছি, ভয়ঙ্কর ইনফরমেশন। 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত 14টি ব্যাংক, সরকারি ব্যাংক কয়টা? 9টা, প্লাস বেসরকারি ব্যাংক হচ্ছে 5টা, 5টা হচ্ছে বেসরকারি। ওকে, দেখুন একটা জিনিস, এই 14টি ব্যাংকের মূলধন ঘাটতি কত? বেশি না, মাত্র 37,506 কোটি টাকা। এর মধ্যে মাশাআল্লাহ ওই 9টি ব্যাংক তো সরকারি আর 5টা ব্যাংক হচ্ছে বেসরকারি।
এই টাকাগুলি ওদের মূলধন নাই, সামনে বাজেট আসতেছে, আবার সরকার তার বাজেট থেকে দিবে। এর মধ্যে কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি 15,803 কোটি টাকা। কৃষি ব্যাংক প্রতি বছর লস দেয় 2,000 কোটি টাকার মতো। তার মানে ব্যাংক খাতে সরকারের। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই দেশে ব্যাংক থেকে টাকা মেরে খাওয়া সবচেয়ে সোজা, সবচেয়ে সোজা। এটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব, যখন ব্যাংকের সমস্যা সমাধান নিয়ে কথাবার্তা বলবো। কিভাবে টাকা খেতে হবে? ডিরেক্টর, প্রত্যেকটা ব্যাংকে থেকে পরিচালক, আপনি সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, তারপর সিনিয়র প্রিন্সিপাল অফিসার, এজিএম, ডিজিএম হবেন। আপনার উপরে বসে আছে ডিরেক্টর। ব্যাংকের বউ জানে না এরকম ডিরেক্টর রয়ে আছে, সাবেক অমুক নেতা, তমুক নেতা, পাতি নেতা, আন্ডা নেতা, সাউ নেতা, বান্ধন নেতা, যত নেতা আছে এরা হয়ে গেছে ব্যাংকের ডিরেক্টর। বুয়া কোম্পানিকে লোন দাও, 50 কোটি লোন, ডিরেক্টরের পকেটে 5 কোটি। ডিরেক্টর বলবো, আরে তোমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ কিভাবে ধরে? আমি ধরবো, আমি তো অমুক নেতা। এই বিভিন্ন অমুক নেতা, তমুক নেতা বাংলাদেশের ব্যাংকের হাজার হাজার কোটি টাকা নয় করে, ওদের কাছে কেউ যাবে না। আমি যদি 5 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নেই, 1 মাস পরে যদি আমি টাকা না দেই, কিস্তি মিস করি, তাহলে আমার উপরে কিন্তু মহা গজব নাজিল হবে। ডিরেক্টরদের কিছু হবে না। এই জন্য আমি একটা গবেষণা করতেছি, বাংলাদেশে ব্যাংক খাত থেকে টাকা মেরে খাওয়া সবচেয়ে সোজা। এই আলোচনা পরে করব। দেখলেন তো, মূলধন ঘাটতি হয়ে গেল। সরকারি ব্যাংক মনে থাকবে আশা করি, সবাই নোট নিয়ে বসবেন। সরকারি ব্যাংক হচ্ছে টোটাল 9টা, 6টা হচ্ছে পিওর বাণিজ্যিক, 3টা হচ্ছে বিশেষায়িত। এখন আপনাদেরকে আমি বেসরকারি ব্যাংকের আলোচনা করতে যাব। এই লোকটাকে চিনেন কিনা? মোরশেদ খান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তখন বিএনপি জোট সরকার ক্ষমতায় ছিল। উনি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, মিস্টার মোরশেদ খান। মোরশেদ খান চিটাগাং এর লোক, অভিজাত পরিবারের লোক। সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা, তাদের সাথে দহরম মহরম পারিবারিক সম্পর্ক, উদ্যোক্তা শ্রেণীর লোক, ব্যবসায়ী লোক। উনি একদিন সরকারি ব্যাংকে গিয়েছেন একটা শাখায়। এটা 1978 সালের ঘটনা, উনার স্মৃতিকথা থেকে আমি বলতেছি। উনি সরকারি ব্যাংকে গিয়ে দেখলেন 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, উনি লাইনে দাঁড়ানো, উনি কাঙ্ক্ষিত সেবা পাচ্ছিলেন না। এরপরে মোরশেদ খানের রাগ হয়ে গেল, আরে সরকারি ব্যাংকের এই দশা, আমি মোরশেদ খান বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করেই ছাড়বো। বাংলাদেশের বেসরকারি ব্যাংক 6টা, সরকারি ব্যাংক নিয়ে তো কথাবার্তা বললাম। মোরশেদ খান তখন চিন্তা করলেন, ব্যাংক আমি প্রতিষ্ঠা করেই ছাড়বো। এই দেখুন 1982 সাল, 1982 সাল রাজধানীর কারওয়ান বাজারে প্রথম এবি ব্যাংক, মানে আরব বাংলাদেশ ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক। এটার নাম এখন হয়ে গেছে এবি ব্যাংক। ক্লিয়ার? ডেটটা মনে রাখবেন। অনেক আপনাদের ওই ব্যাংকের পরীক্ষায় কিন্তু রিটেন পার্ট আসে, রিটেন পার্ট আসে, অন্যান্য ব্যাংকে আসে। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক, উদ্যোক্তাকে মোরশেদ খান। ভালো কথা। বর্তমানে 52টি বেসরকারি ব্যাংক রয়েছে, 52টি বেসরকারি ব্যাংক রয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক রয়েছে, বিদেশি ব্যাংক এর আওতাভুক্ত। তার মানে কয়টা হইলো? 61টা আমি এখন মিলাই। 52টা বেসরকারি ব্যাংক, 6টা হচ্ছে পিওর সরকারি বাণিজ্যিক ব্যাংক। 52 আর 6 কত? 58। 3টা হচ্ছে পিওর সরকারি বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত মানে বিশেষ কাজে উনি শুয়ে আছেন, বিশেষ কাজে শায়িত। কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। ক্লিয়ার? মিলে গেল, সূত্র মিলে গেল। 52, 6, 3, 51। ওকে। এরপরে প্রথম প্রজন্মে বেশ কিছু ব্যাংক হয়েছে 1982 থেকে 1991। এরপরে দ্বিতীয় প্রজন্মে বেশ কিছু ব্যাংক হয়েছে 92 থেকে 98, তাই না? 82 থেকে 91 আপনার সিটি ব্যাংক হয়েছে, ন্যাশনাল ব্যাংক হয়েছে, এবি ব্যাংক হয়েছে। দ্বিতীয় প্রজন্মে আবার ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, এরকম অনেক ব্যাংক। তৃতীয় প্রজন্মে আবার হয়েছে ব্রাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এগুলো তো দরকার নাই। চতুর্থ প্রজন্ম ওই যে গত 2013 থেকে 2020 সাল অনেকগুলি এনআরবিসি ব্যাংক, তারপরে আপনার মধুমতি ব্যাংক, ফার্মার্স ব্যাংক, এটার নাম হয়ে গেছে পদ্মা ব্যাংক। বেশ কিছু ব্যাংক হয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংক, এই টাইপের হতে পারে। এই হচ্ছে আমাদের বেসরকারি ব্যাংকের আলাপ আলোচনা। এখন আমরা পরিচয় হব কি? ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক মুদারাবা, মুদারাবা, এটাকে নাকি ইন্টারেস্ট বলে না। এইটা এত বিশেষজ্ঞ আমাদের আলাপ আলোচনা করার দরকার নাই। ইসলামী ব্যাংক 1983 সালের 13ই মার্চ ইসলামী ব্যাংক যাত্রা শুরু করে বর্তমানে 10টি ইসলামী ব্যাংক রয়েছে। ক্লিয়ার? নামগুলো আপনাদের দিয়ে দিলাম। আমি কিন্তু সব ক্লাসের পিডিএফ দিয়ে দিব, বাংলায় ফোকাস রাইটিং যেটা সেটাও দিয়ে দিব, ইংরেজি দিয়ে দেব, প্যারাগ্রাফ দিয়ে দিব, আর্গুমেন্টও পড়াবো। দেখুন ক্লাসগুলি কিরকম, কি পরিস্থিতি তৈরি হয়। ময় মুরব্বির দোয়া নিয়ে আমরা আসি।
500 টাকার এই সুবিশাল অফার। ওকে, 10টা ইসলামী ব্যাংক আল আরাফা, তারপর সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, শাহজালাল, গ্লোবাল ইসলামী, আইসিবি ইসলামী ব্যাংক, মোটামুটি 10টা ইসলামী ব্যাংক। ক্লিয়ার? এইটা কিন্তু বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের আওতাধীন। এরপরে দেখুন 9টি বিদেশি ব্যাংক কিন্তু রয়েছে। নাম মুখস্থ করার দরকার নেই, তবে কিছু পরিচিতি দরকার। একটা অদ্ভুত ব্যাংক আছে, দেখেন, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। ওকে, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান নামে একটা পাকিস্তানের ব্যাংক আছে, 2টা ব্যাংক আছে, হাবিব ব্যাংক লিমিটেড। ক্লিয়ার? এই 2টা ব্যাংক কিন্তু পাকিস্তানের। এই ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের অবস্থা খুব মারাত্মক। ওই কয়েকদিন আগে এই যে ব্লগার, কুখ্যাত, কারো কাছে বিখ্যাত, কারো কাছে নন্দিত, কারো কাছে নিন্দিত, ওই যে পিনাকি চক্রবর্তী, উনি একটা ব্যাংক খাতগুলা নিয়ে উনি একটা ভিডিও দিয়েছিলেন। তখন উনি বলেছিলেন এই যে পাকিস্তানের ব্যাংক জয় বাংলা হয়ে গেছে। উনি তো সব কাজে বলে জয় বাংলা হয়ে গেছে। উনি কথাটা কেন বলছিলেন জানেন? এই ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান থেকে বাংলাদেশের কিছু ব্যবসায়ী, তথাকথিত ব্যবসায়ী, ওরা যোগ সাজস করে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে ন্যাশনাল ব্যাংক থেকে। এই যে ডিরেক্টর, রাজনৈতিক প্রভাব। বাংলাদেশে একমাত্র দেশ সম্ভবত, আরো অন্যান্য দেশে আছে, তবে এই দেশে ব্যাংক খাতে যে এত রাজনৈতিক, আমার গবেষণা বলে ব্যাংক থেকে টাকা মেরে দেওয়া সবচেয়ে সহজ কাজ। কথাটা কিন্তু এমনি এমনি বেরোয় নাই। এই ন্যাশনাল ব্যাংক একেবারে এখন দেউলিয়া। কেউ কেউ বলতেছে, ওই উনার ভিডিওর নিচে কেউ কমেন্ট করেছে, আর এইটাই তো সত্যিকারের কাজ, পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই ব্যাংক থেকে লুটপাট করে না খেলে কি হয়? উচিত কাজ করেছে, লুটপাট করেছে। যাই হোক, একটু আগে বলেছিলাম 14টা ব্যাংকে মূলধন ঘাটতি, 9টা সরকারি, এগুলো বাজেট দেয়। বেসরকারির মধ্যে কিন্তু উনি আছেন। উনার অবস্থা খুব খারাপ, মূলধন নাই, একবারে দেউলিয়া হবার মতো অবস্থা। কিছু লোকজন তারা এই ব্যাংকের টাকা মেরে দিয়েছে। ভালো কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসরকারি ব্যাংক, বিদেশি ব্যাংক, এইচএসবিসি, হংকং সাংহাই ব্যাংক কর্পোরেশন। এটা মাল্টি ন্যাশনাল ব্যাংক, পুরো পৃথিবীতে তার শাখা রয়েছে। এইচএসবিসি, এমডি নাহিদ প্রামাণিক কেমন আছেন বলেন? ওকে, এইচএসবিসি, ওরি ব্যাংক, এই 2, 3, 4টা শাখা আছে। ওরি ব্যাংক, শ্রীলঙ্কার একটা ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন। 9টি বিদেশি ব্যাংক বাংলাদেশে রয়েছে। নামগুলো মনে রাখেন, হয়তো আসবে না। এরপরে আমাদের সেই বিখ্যাত জয় বাংলা কি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এরপরে ব্যাংক আল ফালাহ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখুন, ইন্ডিয়ার একটা বাণিজ্যিক ব্যাংক এটা আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মূলত ওই ভিসা দেওয়ার জন্য, ভারতের কিছু কাজ করার জন্য এটা তারা করে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, এটা হয়ে গেল। সিটি ব্যাংক NA, এটা খুব বিখ্যাত ব্যাংক, পুরো পৃথিবীব্যাপী অত্যন্ত বিখ্যাত ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক NA। আর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটা আর এক বিখ্যাত ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটাও কিন্তু খুব দারুণ। হাবিব ব্যাংক, এটাও পাকিস্তান, এটাও দুর্বল ব্যাংক, তবে সবচেয়ে দুর্বল হচ্ছে এটা। ওকে, মনে থাকবে। তার মানে কিন্তু আমরা মোটামুটি ব্যাংকের শ্রেণী বিভাগ সম্পর্কে আলাপ আলোচনা করে ফেললাম। কি করে ফেললাম দেখি, একটু রিভিশন দিতে পারি কিনা। মোট ব্যাংক কয়টা? 61টা, তাই না? এর মধ্যে সরকারি ব্যাংক কয়টা? 9টা। বেসরকারি ব্যাংক কয়টা? 52টা। সরকারি ব্যাংক 9টার মধ্যে পিওর বাণিজ্যিক 6টা, আর 3টা হচ্ছে বিশেষায়িত। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বাদ বাকি 52টা। এর মধ্যে 10টা ইসলামী, 9টা বিদেশি, আর বাকিগুলো তো এই দেশি। ওকে, আশা করি ব্যাংকের শ্রেণী বিভাগ মনে থাকবে আপনাদের। ক্লিয়ার? এখন দেখেন আরেকটা জিনিস, আপনাদের একটা পরীক্ষা এসেছিল, নন শিডিউল্ড ব্যাংক আল ফালা, এটা বিদেশি ব্যাংক। আল আরাফা ব্যাংক, লক্ষ্য করুন, একজন একটা ভালো প্রশ্ন করেছেন মোহাম্মদ মারুফ। ব্যাংক আল ফালাহ এটা বিদেশি ব্যাংক, আবার আল আরাফা ব্যাংক এটা কিন্তু দেশীয় ব্যাংক। ওকে, একটা আপনাদের প্রশ্নের কথা আমি বলতেছি, নন শিডিউল ব্যাংক কোনগুলি? নন শিডিউল ব্যাংক, কয়েকটা নন শিডিউল ব্যাংকের নাম লিখুন। ওই আপনাদের লিখিত পরীক্ষা আসছিল। এটা আমরা এখন একটু সমাধানে যাব। লক্ষ্য করেন, মোট তফসিলি ব্যাংক 61টি। তফসিলি মানে হচ্ছে শিডিউল ব্যাংক, তালিকাভুক্ত ব্যাংক। অতালিকাভুক্ত মানে নন শিডিউল ব্যাংক। হোয়াট ইজ দ্য পার্থক্য বিটুইন
শিডিউলড ব্যাংক এন্ড নন শিডিউলড ব্যাংক, তালিকাভুক্ত ব্যাংক বনাম অতালিকাভুক্ত ব্যাংক, এটার পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে, দেখেন আমি একটা সংজ্ঞা লিখেছি, দেশের ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হলেও কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না। তালিকাভুক্ত না কথাটার মানে কি? ঘটনা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সবার কাছ থেকে চাঁদা নেয়, সব বাংলাদেশের সমস্ত ব্যাংকের কাছ থেকে চাঁদা নেয়। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং জগতের মাস্তান, ব্যাংকিং জগতের নেতা, আমাদের প্রিয় অভিভাবক, সমস্ত ব্যাংকের ব্যাংকার। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিছু কিছু ব্যাংক আছে তাদের প্রতি একটা অন্য দৃষ্টিতে, ওদের কাছ থেকে চাঁদাবাজি করে না, ওরা দুর্বল। মহল্লায় যদি কোনো দুর্বল দোকানদার থাকে, মাস্তান কিন্তু দুর্বল দোকানদারের কাছ থেকে চাঁদা নেয় না, আচ্ছা তুমি তোমার মতো চলো। কিন্তু যে শক্তিশালী তার কাছ থেকে কিন্তু মাস্তান সাহেব চাঁদা নেয়। কেন্দ্রীয় ব্যাংক এই যে মাস্তান, উনি কিন্তু 61টা তফসিলি ব্যাংক ওদের কাছ থেকে চাঁদা নেয়। ওদের চাঁদার পরিমাণ কত জানেন? 500 কোটি টাকা। প্রত্যেকটা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু 500 কোটি টাকা জমা আছে পরিশোধিত মূল্য। ইদানিং 500 কোটি করা হয়েছে, আগে কম ছিল, প্রথমে ছিল 100 কোটি, পরে 200 কোটি, পরে 400 কোটি, এখন 500 কোটি। কিন্তু ওরা যেটা করে, তারা কিন্তু এই তালিকাভুক্ত না হয়ে, মানে এই চাঁদা কিন্তু তারা দেয় না, ওরা দুর্বল। এই তাদেরকে অতালিকাভুক্ত ব্যাংক বলে। সংজ্ঞাটা লক্ষ্য করেন, যে ব্যাংক দেশের আইন অনুযায়ী গঠিত হলেও কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে অতালিকাভুক্ত ব্যাংক বলে, মানে নন শিডিউল ব্যাংক। এ ধরনের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে প্রদত্ত কোনো সুবিধা পায় না। 5টা নন শিডিউল ব্যাংকের নাম লিখেন, দেখেন, লক্ষ্য রাখেন, এগুলি কিন্তু 61টির মধ্যে পড়ে না। 1 নম্বর কি? কর্মসংস্থান ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক। তারপর দেখেন আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক, তারপরে যে গ্রামীণ ব্যাংক, উনারা কিন্তু নন শিডিউলড। পল্লী সঞ্চয় ব্যাংক, এরপরে জুবিলি ব্যাংক, এই ধরনের 5টা ব্যাংকের উদাহরণ। রুবেল খান্না, এখন ভর্তির আলাপ নয়, ক্লাস শেষ হোক তারপর। ওকে, ক্লিয়ার? মোহাম্মদ শাহিন রাজা একজন ব্যাংকার, আমি জানি না উনি কি বলবো, সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাকি প্রিন্সিপাল অফিসার, মিস্টার শাহিন রাজা। যা হোক, এখন আমরা শুরু করে দিয়েছি ক্লাস। ধন্যবাদ। হয়ে গেল ব্যাংকের শ্রেণী বিভাগ, এটা হচ্ছে নন শিডিউল ব্যাংক। এরপর যেটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বৈশিষ্ট্য, ওই যে বললাম কেন্দ্রীয় ব্যাংক চাঁদাবাজ, তার কাছ থেকে টাকা নেয়। কত টাকা নেয়? 500 কোটি টাকা। 1 নম্বর। তালিকাভুক্ত ব্যাংকগুলি কিন্তু এই কাজ করে, এই কাজটা নন শিডিউল ব্যাংকগুলি করতে প্রস্তুত নয়। যেমন কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটা নগদ জমা রাখতে হয়, তাই না? তালিকাভুক্ত ব্যাংক এটা কর্মসংস্থান ব্যাংক রাখতে বাধ্য নয়। আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক এই জমা রাখতে বাধ্য নয়। মানে একটা বাণিজ্যিক ব্যাংক যত টাকা তার আমানত থাকে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটা নগদ জমা রাখতে হয়। নন শিডিউল ব্যাংক এটা রাখে না, তারল্য রাখতে হয়। ব্যাংকের তারল্য কি জিনিস? লিকুইডিটি। লিকুইডিটি কি জিনিস? কথার কথা, আমি আমার চেক নিয়ে 5 লক্ষ টাকা একটা ব্যাংকে তুলতে গেলাম, ব্যাংক যদি সর্বশান্ত হয়ে যায়, ব্যাংকে যদি মহাবিপদ হয়, ব্যাংক কিন্তু এই কথা বলতে পারবে না, আরে আমার ব্যাংকে তো টাকা নেই। ব্যাংকে তারল্য রাখতেই হবে, মানে নগদ টাকার যোগান, ব্যাংকে তারল্য রাখতেই হবে, নগদ টাকার যোগান দিতে হবে। এ মান সম্মান সব শেষ। কথার কথা, আপনি যদি কোনো ব্যাংকে যান, আজ পর্যন্ত কি শুনেছেন কোনো ব্যাংক বলতে, বাবারে আমার কাছে তো টাকা নেই? এটা বলতে পারবে না। যদি তার ক্যাশে টাকা না থাকে, অন্য ব্যাংক থেকে ধার করে হলেও আনে। কলমানি রেট যেটা বলে, সেটা পরে আলোচনা করব। এই জন্য তারল্য সংরক্ষণ করতে হয়। প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক 13% রেট, এটাও কিন্তু আসবে পরীক্ষায়। প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকে 13% নগদ টাকা জমা রাখে। বাই চান্স ব্যাংকের কাছে টাকা নেই, কেন্দ্রীয় ব্যাংক থেকে তারা তাড়াতাড়ি নিয়ে আসবে, কারণ কাস্টমারকে ফেরানো যাবে না। ব্যাংকের গ্রাহক যদি শুনে যে তাকে টাকা দিতে পারে না, ব্যাংকে নাকি টাকা নাই, তাহলে মান সম্মান শেষ। 13%। কিন্তু ইসলামী ব্যাংকগুলো রাখে 5.5%। মনে রাখবেন, ইসলামী ব্যাংকগুলি যেটা, তারা কিন্তু এই যে মোহাম্মদ শাহিন রাজা একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসার, একজন পেশাদার ব্যাংকারের সামনে আমি বিব্রত বোধ করছি। মিস্টার শাহিন রাজা ঠিকঠাক আছে কিনা পড়াশোনা, একটু কমেন্ট করেন। ওকে, 4 নাম্বার যেটা হচ্ছে সাপ্তাহিক প্রতিবেদন তৈরি, এটা নিয়ে আলোচনা করব। মানে এই নিকাশ গড়ের কাজ করে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক। ওকে,
এই 4টা বৈশিষ্ট্য তালিকাভুক্ত ব্যাংকের রয়েছে, কিন্তু অতালিকাভুক্ত ব্যাংক মানে নন শিডিউল ব্যাংক এটা নাই। ক্লিয়ার? এখন আরেকটা আলোচনা করব, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা আলোচনা আমরা করতেছি, এটাও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, এতক্ষণ আমরা আলোচনা করে নিলাম ব্যাংকের প্রকারভেদ, তালিকাভুক্ত ব্যাংক, নন শিডিউল ব্যাংক। আর কিছু জিনিস রয়েছে, যেমন লঙ্কা বাংলা, যেমন আইডিএলসি ফাইন্যান্স, এটা আমরা অন্য কালার ইউজ করি, আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি, ইউনাইটেড ফাইন্যান্স, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এগুলি কিন্তু লোকজন চেক নিয়ে টাকা তুলতে যায় না, বিভিন্ন বিল জমা দিতে যায় না। এগুলি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, মানে ব্যাংকের মতো কার্যক্রম ওদের নেই, তবে ব্যাংকের কিছু কিছু কার্যক্রম ওদের মধ্যে আবার রয়েছে। যেমন তারা লোন দিচ্ছে বিভিন্ন প্রকল্পে, এইটা হচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। মোট আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে 35টি। সর্বশেষ কি? নগদ। সবচেয়ে বিখ্যাত হচ্ছে কি? লঙ্কা বাংলা। এগুলো জানার দরকার নেই, পরীক্ষা আসবেও না। ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্ডাস্ট্রিয়াল এন্ড অনেক কিছু, আইডিআইডি, এগুলি দরকার নেই, কোনো কিছুই দরকার নেই। উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট। ওকে, তাহলে আমরা মোটামুটি ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক খাত সম্পর্কে আলাপ আলোচনা একটু করে নিলাম। আর একটা নতুন জিনিস, নতুন দুনিয়ার নতুন জিনিস, ডিজিটাল ব্যাংক। এটাও একটা ব্যাংকের পরীক্ষা এসেছে। একটু আগে কি বললাম? পরিশোধিত মূলধন, মানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে চাঁদা জমা রাখতে হয়, পরিশোধিত মূলধন, চাঁদা কথাটা ব্যবহার করা উচিত নয়। কত রাখতে হয়? 500 কোটি টাকা লাগে অন্যান্য ব্যাংকের। কিন্তু ডিজিটাল ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ। আমি আপনাদের বিগত বছরের লিখিত পরীক্ষার প্রশ্নগুলি কিন্তু অ্যানালাইসিস করেছি। যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি এমন কোনো ইনফরমেশন পড়াবো না যেগুলো কাজে লাগবে না। ওকে, বিগত অন্তত কমপক্ষে 10 বছর তো হবেই, তার আরো বেশি সময় ধরে আমি বিগত বছরের লিখিত প্রশ্নগুলি দেখেছি। যেহেতু আমি আপনাদেরকে ফোকাস রেটিং পড়াবো, কি কি আসে সে অনুযায়ী আমি কথাবার্তা বলতেছি। ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধন কত? গত কয়েকদিন আগে একটা পরীক্ষা এসেছে, আমি একসাথে এগুলো তালিকা দিব। 125 কোটি টাকা। অন্যান্য ব্যাংকের যেখানে লাগে 500 কোটি টাকা, ডিজিটাল ব্যাংকের লাগে 125 কোটি টাকা। এই যে 2023 সালের 14 জুন ডিজিটাল ব্যাংক খোলার অনুমতি দেওয়া হয়। ক্লিয়ার? সিরিয়ালি কিন্তু পড়তে হবে এবং নোট করাটাও দরকার। ওকে, এই যে 15 জুন এই তারিখে একটা প্রজ্ঞাপন দেওয়া হয় আর কি, 14 জুন অনুমতি দেওয়া হয় ডিজিটাল ব্যাংক খোলার। ওকে, হয়ে গেল। এখন ডিজিটাল ব্যাংক কি জিনিস? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, লিখিত পরীক্ষা কিন্তু এগুলো আসতেই পারে, ফোকাস রেটিংও আসবে। আমাদের কাজ হচ্ছে ব্রেইন স্টর্মিং করা, ব্রেইন স্টর্মিং করা, পাশাপাশি চিন্তামূলক কাজ করা, মনে মনে বুঝে কাজ করা। তা না হলে বাজারে এত বড় বড় আপনারা ফোকাস রেটিং এর বই কিনবেন, মনে থাকবে না। মনে রাখা দরকার। ডিজিটাল ব্যাংক লক্ষ্য করেন, ডিজিটাল ব্যাংক কি জিনিস? ডিজিটাল ব্যাংকের বৈশিষ্ট্য দরকার। নাম্বার 1, স্থাপনাবিহীন। ডাচ বাংলা ব্যাংক, ব্রুঙ্গামারি শাখা, ডাচ বাংলা ব্যাংক, কাঁচপুর শাখা, ডাচ বাংলা ব্যাংক, অমুক শাখা, মধুমতি ব্যাংক, চট্টগ্রাম শাখা, এগুলি হবে না। ডিজিটাল ব্যাংকের বৈশিষ্ট্য হচ্ছে একটা মাত্র প্রধান কার্যালয় থাকবে, একটা প্রধান কার্যালয় থাকবে, আর কোনো অফিস থাকবে না, আর কোনো অফিস থাকবে না। মানে এটাকে বলা হয় ওভার দ্য কাউন্টার, অতিথি সেবা। কাউন্টার কিচ্ছু থাকবে না। এটা এখনো বাংলাদেশে চালু হয় নাই, তবে অনুমোদিত হয়ে গেছে। এটা কিন্তু আপনারা মুখস্থ করে রাখবেন। এর নিজস্ব কোনো শাখা বা উপশাখা নেই, কোনো এটিএম নেই, সিডিএম নেই। সিডিএম মানে কি? ক্যাশ ডিপোজিট মেশিন, এটাও নেই। সব সেবা হবে অ্যাপ নির্ভর। মানে শীতের রাতে, এটা অলরেডি বিভিন্ন ব্যাংকে শুরু হয়ে গেছে, আপনি বাসায় শুয়ে শুয়ে আপনি এই কথার কথা এক ব্যাংকেরটা আরেক ব্যাংকে লেনদেন করে ফেললেন। বাসায় শুয়ে শুয়ে ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা ব্রাক ব্যাংকে পাঠিয়ে দিলেন, ব্রাক ব্যাংকের টাকা প্রাইম ব্যাংকে পাঠিয়ে দিলেন। এটা অলরেডি বেসরকারি ব্যাংকগুলি শুরু করেছে। ডিজিটাল ব্যাংকে আরো হবে, মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রে সব সেবা হবে অ্যাপ নির্ভর। ডিজিটাল ব্যাংকের বৈশিষ্ট্য। ভেরি গুড। এরপর কি? ডিজিটাল ব্যাংকে 24 ঘন্টায় সেবা মিলবে। ডিজিটাল ব্যাংক সম্পর্কে, সরি, কি হলো? ওকে,
ডিজিটাল ব্যাংকে কোনো অফিস থাকবে না একটা প্রধান কার্যালয় ছাড়া, মনে রাখবেন। এই দেখো, ভার্চুয়াল কার্ড, কিউআর কোড, সরকার যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলছে, এর মধ্যে ডিজিটাল ব্যাংক হচ্ছে গুরুত্বপূর্ণ। এম এ মতিন ভর্তি হতে চান কিন্তু ক্লাসের পর, এখন ক্লাস করেন আপাতত। ওকে, অন্য ব্যাংকের ব্যবহার করতে পারেন, কোনো প্লাস্টিক কার্ডও হবে না, সুন্দর করে লেখা আছে। ডিজিটাল ব্যাংক কোনো ঋণপত্র খুলতে পারবে না, মানে এলসি, লেটার অফ ক্রেডিট। আমি যদি কোনো দেশ থেকে পণ্য ইম্পোর্ট করতে চাই, পাশাপাশি যদি আমি আমাদের দেশে কোনো পণ্য এক্সপোর্ট করতে চাই, প্রথমে আমাকে একটা এলসি খুলতে হবে, ওই বৈদেশিক শাখা যেটা ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চে। এটা কিন্তু সম্ভব না আপনার ওই ডিজিটাল ব্যাংকে। গুরুত্বপূর্ণ। ওকে, বড় মাঝারি শিল্পে কোনো ঋণ দিতে পারবে না, ছোট ঋণ দিতে পারবে। শেষ। ওকে, ডিজিটাল ব্যাংকের কাজ কাহিনী আমাদের শেষ হয়ে গেল। ক্লিয়ার? আশা করি বাংলাদেশের ব্যাংকিং জগৎ, বৈশিষ্ট্য, পরিধি, পাশাপাশি যেটা আছে সেগুলো সম্পর্কে দেখি কি করা যায়। ওকে, হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমাদের সিলেবাসের টপিকস যেটা, যারা লাইভ ক্লাস করতেছেন দেখেন, আমি একটু পিছনে যাই আর একটু এগিয়ে নিয়ে যাই। এই দেখুন, এক নজরে বিগত বছরে আসা ফোকাস রাইটিং, এগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব। আমি যা আলোচনা করতেছি অপ্রাসঙ্গিক কোনো আলোচনা যাতে না করি সেই ব্যাপারে আমার নজর থাকবে। দেখুন, রোল অফ কমার্শিয়াল ব্যাংকস ইন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ফোকাস রাইটিং যেটা ইংরেজিতে দেওয়া থাকে, এটা ইংরেজিতে তো দিবই, বাংলায়ও দিব, পিডিএফ এ দিব। ক্লাসে তো আপনাদের যে বয়স ক্লাসে ধরে ধরে লাইন বাই লাইন পড়ার দরকার নাই, এটা আপনারা পিডিএফ এ পাবেন। রিপন দাস, মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা আমাদের পেজে মেসেজ দিন। ক্লিয়ার? 2 নাম্বার, যা কিছু আছে আপনাদের সব করব। এই যে মনে করুন এটা কিভাবে এসেছে, বাংলায়, আমি এটা বাংলায় লিখে দিব, পিডিএফ আকারে দিব, এটাকে আবার ইংরেজিতেও করে দিব, বাংলায়ও করে দেব, ইংরেজিতেও করে দেব, প্যারাগ্রাফও করে দিব। এবং আজকের যে আমরা আজকের ক্লাসের উপর এই দেখুন 10টা সাজিয়েছি। রোল অফ কমার্শিয়াল ব্যাংকস ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, রোল অফ ব্যাংকস টু ইকোনমিক ডেভেলপমেন্ট, কর্মসংস্থান। 6 নাম্বার, রুল অফ ব্যাংকিং ইন রুরাল এরিয়াস। এরপরে 7 নাম্বার, কৃষি উন্নয়নে ব্যাংকের ভূমিকা, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, এটা রূপালী ব্যাংকে এসেছে। 9 নাম্বার, দ্য রুল অফ কর্মসংস্থান ব্যাংক টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট, এটা এসেছে। 10 নাম্বার, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা। মানে চিন্তা করেন, 40টা ক্লাস হবে, 40টা ক্লাসে 10টা করে ফোকাস রাইটিং, 400 ফোকাস রাইটিং। কোন ফাঁকে আমাদের অন্তরে গেঁথে যাবে আপনারা কেউ চিন্তাও করবেন না। প্রাণ লাগছি এডের মতো, খুব খাচ্ছি আরাম পাচ্ছি। কেমন হইলো এডের কথা যে আমি বললাম, প্রাণ লাচ্ছির মতো খুব খাচ্ছি আরাম পাচ্ছি। ক্লাস হবে 40টা, প্রতি ক্লাসে 10টা ফোকাস রাইটিং আমরা টার্গেট করব। ক্লাসে তো 10টা লিখাও সম্ভব না, বলে দেওয়া সম্ভব না, পিডিএফ দিব, আলোচনা করব। 40টা ক্লাসে 400 ফোকাস রাইটিং, নট অনলি বাংলা বাট অলসো ইংলিশ, প্লাস প্যারাগ্রাফ, প্লাস দেখেন আর্গুমেন্ট রাইটিং। 40টা ক্লাসে 40টা আর্গুমেন্ট রাইটিং। তাহলে ব্যাংকের পরীক্ষা সহ আপনারা কেউ যদি মনে করেন মোহাম্মদ মারুফ ক্লাস কতদিন চলবে, বিএম রাশেদ আমার এই ওয়ার্ডটার সাথে আবার উনি তুলে দিয়েছেন, উনি একমত হয়েছেন, খুব খাচ্ছি আরাম পাচ্ছি। কারণ একটা ফোকাস রেটিং লিখতে দম বের হয়ে যায়, নানান টেনশন, বইয়ের মধ্যে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা বিশাল বড় অপ্রাসঙ্গিক তথ্য। কিন্তু আমি 40টা ক্লাস নিব, ক্লাস 3 মাস সময় নিবে, 40টা ক্লাসে প্রতি ক্লাসে 10টা ফোকাস রেটিং টার্গেট করব। 40 ক্লাসে 400 ফোকাস রেটিং, বাংলা ইংরেজি সহ, আবার রয়েছে প্যারাগ্রাফ, আবার রয়েছে আর্গুমেন্ট রাইটিং। আমি তো মনে করি এটা করার পর জনগণকে যদি সেবা দিতে পারি, আমি কিন্তু অনেক খুশি। আই উইল বি খুশি, ভেরি ভেরি খুশি। আপনারা খুশি কিনা একটু জানান তো। রিপন দাস পেজে মেসেজ দিলেই হবে। ওকে, চলুন আমরা আমাদের আবার পড়াশোনায় ফিরে যাই। এই দেখেন এখানে একটা ঝামেলা হয়ে গেছে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, আবার ওয়ার্ডটা একটু সাপোর্ট করে নাই, একটু ঝামেলা হলো, আমার ওয়ার্ড সাপোর্ট করে নাই, সমস্যা নাই।
ওকে, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? শুধু এদিকে কেউ এখন বোর্ডের দিকে কেউ নজর দিবেন না, কারণ এই ওয়ার্ড একটু সাপোর্ট করে নাই। এমনিতে ক্লাস 10 মিনিট লেট হয়ে যাচ্ছিল, আমি কথা বলতে, এখন আমার কথা শুনেন সরাসরি। কেন্দ্রীয় ব্যাংকের কি কি কার্যাবলী? প্রত্যেকটা ব্যাংক পরীক্ষার ভাইভাতে কিন্তু এটা কাজে লাগে। কেন্দ্রীয় ব্যাংকের কি কাজ? চলেন আমার দিকে শুধু তাকান, বোর্ডের দিকে বাদ দেন, যেহেতু ওয়ার্ডটা একটু সাপোর্ট করে নাই 5 মিনিটের জন্য। আচ্ছা, কোনোদিন কি শুনেছেন কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে কেউ যায় কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিলটা জমা দেয়? কেন্দ্রীয় ব্যাংকে কি কেউ বিদ্যুৎ বিল জমা দিতে যায়? না। তার মানে এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ না। কেন্দ্রীয় ব্যাংকে কি কেউ টাকা জমা রাখে? ওই ডিপোজিট করতে কেন্দ্রীয় ব্যাংকে কেউ যায়? না, এটাও কেন্দ্রীয় ব্যাংকের কাজ না। আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ও বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, এই দুইটা ব্যাংকের কার্যাবলী নিয়ে আজকে একটু বিস্তারিত আলাপ আলোচনা করব, যদিও আপনারা জানেন। প্রথমে কি বললাম? কেন্দ্রীয় ব্যাংকে কেউ ডিপিএস করতেও যায় না, কোনো বিল ভাঙাতেও যায় না, চেক ইস্যু করতেও যায় না, চেকের টাকা তুলতেও যায় না। তার মানে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কি? বলুন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কি? ওকে, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে সরকারি নোট প্রচলন, নোট ইস্যু করা। এখানে এটাই লিখছিলাম, কিন্তু আসলে এটা এখানে আসে নাই। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে নোট, পিডিএফ এর কোনো সমস্যা সমাধান হবে না, নোট ইস্যু করা। বাংলাদেশের নোট কতগুলো রয়েছে? 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 500, 1000। এর মধ্যে পরীক্ষায় তো আসে, জানেন আপনারা, সরকারি নোট কয়টা? 3টা। 1, 2, 5 টাকা নোট সরকারি নোট। কারণ কি? আবার হচ্ছে ব্যাংক নোট। ব্যাংক নোট কয়টা? ব্যাংক নোট হচ্ছে বাদ বাকি। দেখুন, সরকারি নোটের মধ্যে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, সরকারি নোটে থাকে অর্থ সচিবের স্বাক্ষর, আবার ব্যাংক নোটে থাকে গভর্নরের স্বাক্ষর। এটা মনে রাখা দরকার। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলী কি? নোট ইস্যু এবং নিয়ন্ত্রণ করা। এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। 2 নাম্বার কি? সরকারের ব্যাংক হিসেবে সে কাজ করে। সরকার যত কিছু কাজ করে, তার ট্রেজারি বন্ড ইস্যু করা, অমুক্ত বিভিন্ন কাজে সরকারি ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। আমি কিন্তু বলি নাই আমানত গ্রহণ, ঋণ দান, মুনাফা করা, মূলধন তহবিল, এগুলি কেন্দ্রীয় ব্যাংকের কাজ না। এরপরে কি কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা কাজ কি? দরকার নাই এগুলা, এদিকে তাকানোর দরকার নাই। বিনিময় হার নির্ধারণ করা। ডলারের সাথে, টাকার সাথে ডলারের বিনিময় হার কত, এটা কি আমার বাসার নিচের ওই ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, সে কি এটা জানে? না। এইটা পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের কাজ। বিনিময় হার নিয়ন্ত্রণ করা যেটা, এটাও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। নোট ইস্যু নিয়ন্ত্রণ, এটাও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। সরকারের ব্যাংকার হিসেবে কাজ করা, এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। আবার অন্যান্য ব্যাংকের ব্যাংকার, ইসলামী ব্যাংকে টাকা নাই, জয় বাংলা নাকি হয়ে গেছে, ওই কুখ্যাত অথবা বিখ্যাত পিনাকি চক্রবর্তী বলতেছে, ইসলামী ব্যাংক কোথায় যাবে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাবে। ন্যাশনাল ব্যাংকে শিকদারের ছেলেপেলেরা তছনছ করে দিচ্ছে। আজকে পত্রিকার খবর বের হলো, ন্যাশনাল ব্যাংকে 3000 কোটি টাকা লস। বাংলাদেশের ব্যাংকিং জগতে কোন বেসরকারি ব্যাংক এত টাকা লস দেয় নাই। শিকদারের ছেলেপেলেরা তছনছ করে দিচ্ছে ন্যাশনাল ব্যাংক, তাদেরই ব্যাংক, তার বাবাই ছিল উদ্যোক্তা। এখন এই লাইসেন্স দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট হতেই পারে। আমি তো আগেই বলেছি, ব্যাংক থেকে টাকা নেওয়া সবচেয়ে সোজা। ক্লিয়ার কিনা মিস্টার নোমান খান? কিন্তু ন্যাশনাল ব্যাংকে তো জনগণের টাকাই আছে। এখন যেহেতু জনগণের টাকা আছে, এই কেন্দ্রীয় ব্যাংকের তো একটা দায়িত্ব আছে। সুতরাং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। এগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাজ। আর কি কেন্দ্রীয় ব্যাংকের কাজ আছে? ঋণ নিয়ন্ত্রণ, দেশের টাকার প্রবাহ ঠিকঠাক মতো আছে কিনা, ঋণ নিয়ন্ত্রণ আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। আরেকটা কাজ হচ্ছে নিকাশ ঘর, মানে ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউসের কথা শোনার সাথে সাথে আরেকটা কথা আমার মনে আসছে, সেটা হচ্ছে আকু। এই দেখো, আকু। আকু মানে কি? এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। আকুর সদস্য কতগুলি? খুব ইম্পর্টেন্ট। ঘটনা হচ্ছে, এই বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বেশ কয়েকটা দেশ, ইরান, এটা সদস্য হচ্ছে ইরান। আকুর পূর্ণরূপ কি আসে? এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন।
মানে এই সদস্যভুক্ত দেশগুলি, আকুর সদস্য দেশ কয়টা আমি পিডিএফ এ দিয়ে দেব, লেনদেন করতে থাকে 1 মাস 1.5 মাস 2 মাস, 2 মাস পর পর আকুর লেনদেন নিষ্পত্তি করে। এটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ, নিকাশগড়ের কাজ করা। এটা হচ্ছে দেশের বাইরের নিকাশগড়, দেশের ভিতরে কেন্দ্রীয় ব্যাংক নিকাশগড়ের কাজ করে। দেশের ভিতরে যেটা করে সেটা আমি বলি। মুফতি কামাল হুসাইন, কথার কথা, আমার প্রাইম ব্যাংকে একটা অ্যাকাউন্ট রয়েছে, আমি একটা পার্টির কাছে টাকা পাই ব্রাক ব্যাংকের, সে ব্রাক ব্যাংকের চেক দিয়ে দিল, আমি প্রাইম ব্যাংকে জমা করি কিন্তু টাকাটা পেলাম। আবার আমি সোনালী ব্যাংক থেকে টাকা পাঠালাম জনতা ব্যাংকে, ব্রাক ব্যাংক থেকে টাকা পাঠালাম প্রাইম ব্যাংকে। প্রতিদিন কিন্তু এরকম লেনদেন হয়, প্রচুর লেনদেন হয়। একটা নির্দিষ্ট এরিয়ায় 1 সপ্তাহ নাগাদ প্রতিনিধিরা বসে এই পারস্পরিক লেনদেন নিষ্পত্তি করে, তার নাম হচ্ছে ক্লিয়ারিং হাউস বা নিকাশগড়। কেন্দ্রীয় ব্যাংকের কাজ নিকাশগড় করা। আপনারা জানেন কিনা, যেসব জায়গায় কেন্দ্রীয় ব্যাংক নাই সেখানে নিকাশগড়ের কাজ কে করে? সোনালী ব্যাংক। আরেকটা জিনিস, ইদানিং প্রত্যেকটা ব্যাংকের সাথে একটা শব্দ বেরিয়ে আসছে, যেমন সোনালী ব্যাংক পিএলসি। পিএলসি মানে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি মানে কি? এই কোম্পানি অবশ্যই শেয়ার বাজারে তার শেয়ার বিক্রির কাজে লিপিবদ্ধ। এই জন্য প্রত্যেক উত্তরা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি। পিএলসি মানে কি? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি মানে এই কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত, শেয়ার বাজারে তার শেয়ার তালিকা হয়। ক্লিয়ার হয়ে গেল? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী একরকম। এখন বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, এখানে ফ্রন্ট এন্ড ডিসটা করতে পারি নাই। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী কি বলুন তো? আপনার মতে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলীটা কি? একটু কমেন্ট করুন। প্রধান কার্যাবলী হচ্ছে আমানত গ্রহণ। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলী হচ্ছে নোট ইস্যু, নিয়ন্ত্রণ, বিনিময় হার, সরকারের ব্যাংক, অন্যান্য ব্যাংকের ব্যাংক, নিকাশগড়ের কাজ করা। এগুলি কোনো কিছুই বাণিজ্যিক ব্যাংকের কাজ না। বাণিজ্যিক ব্যাংকের কাজ হচ্ছে আমানত গ্রহণ। আমানত গ্রহণ জিনিসটা কি জিনিস? জনতার কাছ থেকে টাকা সে কালেক্ট করে, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ঋণ দান। ব্যাংকের আয়ের উৎসই হচ্ছে জনগণের কাছ থেকে অল্প সুদে টাকা সংগ্রহ করে এবং অধিক সুদে জনগণকে ঋণ দেয়। এই দুইয়ের পার্থক্যই হচ্ছে ব্যাংকের আয়ের প্রধান উৎস। ক্লিয়ার? সুতরাং বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে 1 নম্বর হচ্ছে আমানত গ্রহণ, 2 নম্বর হচ্ছে ঋণ দান। মনে থাকবে? 2 নম্বর কিন্তু হচ্ছে ঋণ দান, 2 নম্বর। এরপর আবার অনেকগুলি কাজ আছে, যেমন বিভিন্ন বিলের নিষ্পত্তি করা, বিনিময় বিল, অমুক তমুক, এগুলা থাকতে পারে। জনগণকে সেবা দেওয়া, অর্থ স্থানান্তরে সহযোগিতা করা, মূলধন তহবিল গঠন, সঞ্চয় গঠন, জনগণ যাতে সহজে তাদের টাকা পয়সা জমা রাখতে পারে, এই জন্য আমরা একটা মূলধন তহবিল গঠন করা যেতে পারে। অনেকগুলি কাজ আছে। এখানে যেহেতু নাই, 14টা কাজের আমি তালিকা দিয়েছি, এখানে আলোচনা করব না। খুবই গুরুত্বপূর্ণ বিএম রাশেদ আমানত সংগ্রহ, বৈদেশিক বাণিজ্য সহযোগিতা, এটাও কাজ, বিভিন্ন তহবিল গঠন করা, এগুলো আমরা এখন চলেন আজকে যে কাজটা করব, আজকে আমরা একটা ফোকাস রাইটিং চর্চা করব। ক্লাস যারা করতেছেন ক্লান্ত হয়ে গেছেন কিনা একটু চর্চা করেন, একটু কমেন্ট করেন। আজকের ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে আছেন তাদেরকে একটা কথাই আমি তাদেরকে বলতে চাই, আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, 1.5 ঘন্টার কাছাকাছি মতো ক্লাস হবে। আমরা চেষ্টা করব ফোকাস রাইটিং এর সমস্ত ঝামেলা বাংলা ইংরেজি সব শেষ করে দিব। এক একটা ক্লাসে 10টা ফোকাস রাইটিং কে আমরা টার্গেট করব। এই দেখুন আজকের ক্লাসে 10টা ফোকাস রাইটিং। প্রিমিয়ার ব্যাংকে এসেছি। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমি এখানে লক্ষ্য রাখেন এমন কিছু ফোকাস রেটিং এর তালিকা করেছি, এক একটা ফোকাস রেটিং 15 জায়গায় এসেছে। রোল অফ কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা ইন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আরো 2-3টে জায়গায় আসছে, এটা প্রিমিয়ার ব্যাংকে এসেছিল। রোল অফ কমার্শিয়াল ব্যাংক ইন ডেভেলপিং স্মল এন্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ, কম্বাইন 3 ব্যাংক, সমন্বিত 3 ব্যাংকে এসেছে। মানে ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়নে ব্যাংকের কি ভূমিকা, আমি আজকে একটা প্যারাগ্রাফ লিখবো। 3 নম্বর, মধ্যম আয়ের দেশ হিসেবে ভূমিকা। আজকে আমি এই প্যারাগ্রাফটা লিখব। দেখেন,
রোল অফ কমার্শিয়াল ব্যাংকস ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক, এখানে ইনের সমস্যা, এখানে আসছে টু, এখানে আছে কমার্শিয়াল ব্যাংক, এখানে আছে শুধু ব্যাংক। দেখেন 4 এবং 5 চমৎকার, দুইটার মধ্যে কিন্তু একটা মিল রয়েছে, 4 এবং 5 ক্লিয়ার। আর একটা হচ্ছে জুয়েল হক কোনো ক্লান্ত নাই, বিএম রাশেদ বলছেন কোনো ক্লান্ত নাই। কতক্ষণ সময় হইলো? ক্লাস এখন 1 ঘন্টা হয় নাই, 40 মিনিট মাত্র হয়েছে, ক্লাস আরো বলবো। আমার কথা হচ্ছে প্রত্যেকটা ক্লাস দেখেন ওয়ার্ডের কোনো সমস্যা নাই, 4 এবং 5 প্রায় সেম। আমরা যদি এখন পর্যন্ত যে ক্লাসটুকু করেছি, আমরা যদি নির্দিষ্ট অধ্যায় ধরে ধরে যদি ফোকাস রেটিং এর টার্গেট করি, কোন ফাঁকে 400 ফোকাস রেটিং পড়ে ফেলবো কেউ টেরেই পাবেন না। 6 নাম্বার আবার দেখেন রুরাল ডেভেলপমেন্ট, এটা হয়ে গেল। 7 নাম্বার আবার কি? কৃষি উন্নয়ন। 8 নাম্বার অর্থনৈতিক উন্নয়ন। এই যে এখানে বাংলা রয়েছে কৃষি উন্নয়ন। 8 নাম্বার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, এটা এসেছে বাংলায়, রূপালী ব্যাংক। এটাকে আমি বাংলায় তো লিখে দিবই, পাশাপাশি ইংরেজিতেও লিখে দিব, যেহেতু ভূমিকা আমরা অলরেডি আলোচনা করেছি। 9, 10 ওকে। আজকে চলুন ময় মুরব্বীর দোয়া নিয়ে এইটা করি, তাই না? দেখুন তো, এইটা আজকে আমরা একটু ফোকাস রেটিং করার চেষ্টা করি, এইটা করার চেষ্টা করি। রোল অফ কমার্শিয়াল ব্যাংকস ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, আজকে এটা চর্চা করি। ফোকাস রেটিং, যে কোনো ফোকাস রেটিং যদি সেটা প্যারাগ্রাফ না হয়, প্যারাগ্রাফ শব্দের কথার মধ্যে প্যারা রয়েছে, কিন্তু প্যারাগ্রাফে কোনো প্যারা দেওয়া যাবে না, একদম সেম, ক্লিয়ার? আমরা আজকে যেটা করব, এটা প্রথমে ইংরেজিতে একটু ফোকাস রেটিং করার চেষ্টা করব। আজকে ফোকাস রেটিং যেটা করব সেটা হচ্ছে, চলুন আমরা শুরু করি কিভাবে করা যায়। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিব। এই দেখেন, যখনই কোনো ফোকাস রেটিং আসে, মানে রচনা আসে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিব। এই দেখুন ইন্ট্রোডাকশন কি দিলাম? ব্যাংকস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু ইকোনমিক ডেভেলপমেন্ট। যে কথা বলেছে, সরি এখানে অবশ্য কর্মসংস্থান ব্যাংকে লেখা, ওকে এটা কর্মসংস্থান ব্যাংকের, ওই এটা কর্মসংস্থান ব্যাংকে সেম, এই জন্য কর্মসংস্থানে এখানে লেখা হয়েছে কর্মসংস্থান। 4 লাইনের একটা ইন্ট্রোডাকশন আমি দিলাম। এই ইন্ট্রোডাকশন গুলো অবশ্যই নীল কালি দিয়ে আন্ডারলাইন করে ইন্ট্রোডাকশন এখানে লিখবেন, লিখার পরে এই যে দিয়ে রাখবেন। খাতা সুন্দর করে রাখতে হবে। মার্জিন অবশ্য অনেক ব্যাংকের ফোকাস রেটিং এ দেওয়াই থাকে, মার্জিন দেওয়া থাকে, আপনারা করবেন। ব্যাংকস প্লে an important role to economic development. All kinds of economic activities are directly or indirectly dependent on banks. মানে সমস্ত প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড সরাসরি অথবা পরোক্ষভাবে ব্যাংকের উপর নির্ভরশীল, তাই না? Banks promote to establish various kinds of trade and commerce. Without banking activities, today's business world will entirely collapse. ইন্ট্রোডাকশনে এত তথ্য দেওয়ার দরকারই নেই। আর এখানে আছে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা, এখানে এত ইনফরমেশন দেওয়ার দরকার নেই। বাংলাদেশে এতগুলি ব্যাংক আছে, এতগুলি সরকারি, অপ্রাসঙ্গিক কোনো আলাপ ফোকাস রেটিং এ করা যাবে না। আপনি অনেক ইনফরমেশন জানেন, কিন্তু এখানে তো বলে নাই বাংলাদেশে কয়টা সরকারি ব্যাংক, কয়টা বেসরকারি ব্যাংক, তাহলে এখানে কেন তথ্যটা দিবেন? বুঝতে হবে যখন যেটা চায়। এই যে হয়ে গেল। এখন আপনি যেটা করবেন, বডি পার্টটা পয়েন্ট আকারে লিখতে হবে। বডি পার্ট, মূল পয়েন্টে যাওয়ার আগে আবার 2 লাইন করা যেতে পারে। সূচনার লেখা হয়ে গেল। এরপরে আপনি লিখবেন রোল অফ ব্যাংকস টু ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা লেখার সাথে সাথে পয়েন্টে দেওয়ার দরকার নাই, আরেকটু ইন্ট্রোডাকশন দেন 1 লাইনের। সিন্স, যেহেতু ব্যাংকস হেল্প টু এনহান্স দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস, some rules of banks to economic activities are given below. যেহেতু ব্যাংক অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করতে সহায়তা করে, তাই ব্যাংকের কিছু ভূমিকা নিচে দেওয়া হল। এইবার আপনি পয়েন্ট করেন আরামসে। এই যে 1 নাম্বার পয়েন্ট, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা। আরেকটা কথা আমি বলি, আমি আসলে আপনাদেরকে কতটুকু শেখাতে পারবো এটা আমি জানি না, তবে আমি ফোকাস রেটিং এ উন্নতি করার জন্য আমি কয়েকটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, যেহেতু এখন অনলাইনে পত্রিকা পড়া যায়, আপনাদের উচিত হবে প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, ইত্তেফাক, আরেকটা পত্রিকা আছে বণিক বার্তা,
অন্তত 5টা পত্রিকার ব্যবসা অর্থনীতি বিষয়ক পাতা, আন্তর্জাতিক পাতা, এগুলি কিন্তু ভালো করে দেখবেন। এক সময় বাংলাদেশের পত্রপত্রিকার মতামত সম্পাদকীয় পাতার দাম ছিল, এখন আর এগুলা কেউ পড়েও কম, সম্পাদকীয় পাতার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। আর অবশ্যই ডেইলি স্টার করবেন। ও আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে, নলেজ অ্যাডভেঞ্চার। প্রায় প্রতিদিন কিংবা একদিন পর পর আমি ডেইলি স্টার পত্রিকা থেকে বড় বড় বাক্য বিশ্লেষণ করে বাংলা অনুবাদ সহকারে ওটাও কিন্তু আমি দিয়ে দিই। আপনারা কিন্তু আমার এই নলেজ অ্যাডভেঞ্চার চ্যানেলের দিকে একটু নজর রাখবেন। নলেজ অ্যাডভেঞ্চার, ওকে। বিএম রাশেদ অনেক ইন্ট্রোডাকশনে একজনের উক্তি দিয়ে শুরু করে, দরকার নাই, না দেওয়াটাই ভালো। এটা আবার বিসিএস লিখিত পরীক্ষায় যখন অনেক বড় বড় রচনা আসে তখন কেউ দিতে পারে, তবে ইন্ট্রোডাকশনে উক্তি দেওয়া উচিত নয়। ওকে, এই দেখুন শুরু করলাম কি, টু প্রমোট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। আমি কিন্তু এটা বাংলায় দিব, মানে আমদানি রপ্তানি বাণিজ্য, একটু আগে যেটা বলেছিলাম, আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাংক অবশ্যই হেল্প করে। ব্যাংকস আর ইনডিসপেন্সেবল, অপরিহার্য পার্ট অফ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। আমদানি রপ্তানি বাণিজ্যে টু রান দ্য এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস লেটার অফ ক্রেডিট ইজ প্রিরিকুইজিট। আমদানি রপ্তানি বাণিজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট লাগে, সেটা হচ্ছে লেটার অফ ক্রেডিট, এলসি। এলসি মানে কি, লেটার অফ ক্রেডিট। এটা আসবে আমদানি রপ্তানি বাণিজ্য হুট করে ওই আমার জন্য অমুক পণ্য পাঠান, এটা তো সম্ভব না। যেহেতু অধিকাংশ সময় পণ্য আসে সমুদ্র পথে, যেহেতু পণ্য আসে বিমান পথে, এই জন্য ব্যাংকে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস লাগবে লেটার অফ ক্রেডিট, মানে এলসি হচ্ছে পূর্ব শর্ত। ওকে, আর এই এলসিটাই কে দেয়? ব্যাংক দেয়। ইট ইজ দ্য ব্যাংকস। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে সহায়তা করা হচ্ছে ব্যাংকের একটা কাজ। এটা অর্থনীতিতে ব্যাংকের অবদান। কারণ কি, লেটার অফ ক্রেডিট ছাড়া সম্ভব না। এটা দিয়ে দিলাম, ওকে। পুরোটা আমি পড়ার দরকার নাই। 2 নাম্বার, টু ইনভেস্ট। 2 নাম্বার, এভাবে 10টা পয়েন্ট লিখবেন। অনেকে যেটা হয় কি, পয়েন্ট 3টা 4টা লিখেন, বড় করে ফেলেন, শেষে আর পয়েন্ট লিখতে পারেন না, শেষে আর সূচনা উপসংহার লিখতে পারেন না, তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। এই জন্য একটা পয়েন্টের আওতায় 2 লাইন লিখেন, কিন্তু পয়েন্টগুলো একটু বড় হোক বা ছোট হোক, পয়েন্ট বেশি হোক, 8টা 10টা পয়েন্ট হোক, তাড়াতাড়ি লিখে পরে যাতে উপসংহার লিখতে পারেন। কথার কথা, আপনি 5টা পয়েন্ট লিখলেন বড় করে, পরে তড়িঘড়ি করে উপসংহার ঠিকঠাক মতো লিখতে পারলেন না, কিংবা কোনো মতে লিখলেন, আপনার নাম্বার কিন্তু কমে গেল। মাত্র 2 লাইন, সর্বোচ্চ 3 লাইন একটা পয়েন্টের মধ্যে থাকুক, পয়েন্ট বেশি থাকুক, যাতে করে উপসংহারটা আপনি মন মতো লিখতে পারেন। উপসংহার 5 লাইন লিখেন। এই কথাগুলি আমি কেন বলতেছি, ফোকাস রেটিং এর এত গুরুত্ব হয়েছে। যেমন আহসানুল্লাহ যখন পরীক্ষা নিত তখন অঙ্কে আসতো কত, কখনো 90, কখনো 70। 200 নাম্বার লিখিত পরীক্ষার মধ্যে আহসানুল্লাহ যখন পরীক্ষা নিত, 200 নাম্বারের মধ্যে প্রথমে কোন কোন পরীক্ষায় অঙ্কে থাকতো 70, কোন কোন পরীক্ষায় অঙ্কে থাকতো 90। এখন অঙ্কের মধ্যে মাত্র 30 নাম্বার, অনলি 30। এই যে 30 নাম্বার আপনি অঙ্কের মধ্যে রয়েছে, বাকিটাই কিন্তু আপনার লেখালেখির উপর নির্ভরশীল। যারা একটু দক্ষ, যারা লেখালেখির হাত ভালো, যারা চর্চা করতেছে, তারাই ভালো হয়। অঙ্কের 30-এর মধ্যে আপনি 30 পেয়ে গেলেন, এদিকে ফোকাস সেটিং 2-3টা ভেজাল হয়ে গেল, চাকরি এই জীবনে হলো না। আগে ব্যাংকের চাকরি নির্ভর করতো পুরোটাই অঙ্কের উপর, অন্য যা কিছু লিখি, কবিত্ব শক্তি যা আছে লিখি। আর এখন ব্যাংকের চাকরি পুরোটাই ফোকাস রেটিং এর উপর, অনুবাদ চর্চার উপর, ফোকাস রেটিং এর উপর, অনুবাদ চর্চার উপর, তারপর কম্প্রিহেনশনের উপর। জিকে গাইডলাইন 30 নাম্বার, সেটা কিন্তু আমি দিব। আমি বাংলাদেশ কত সালে স্বাধীন হয়, 1971 সালের 16 ডিসেম্বর, এটা কিন্তু আমি দিব না। এমডি সাইদুর রহমান, ওকে, বলতেছেন নাকি ক্লান্ত লাগছে না। আচ্ছা, যা হোক, দেখি। ঘটনা হচ্ছে, জিকে গাইডলাইন্স, বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে, 1971 সালের 16 ডিসেম্বর, এগুলোর জন্য এমপি3 অমুক তমুক দুনিয়ার সমস্ত তথ্য আপনাদের আছে। আমি এই জিকে দিব না। ব্যাংকের পরীক্ষায় যে জিকে আসে 30 নাম্বার, এরকম সাধারণ জ্ঞান আসে, তবে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল যে টার্মগুলি যেগুলো পরীক্ষায় আসে, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব। তার মানে ফোকাস রেটিং আমি বাংলা ফোকাস, ইংরেজি ফোকাস, লেটার রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, জিকে গাইডলাইন পুরোটাই পাবেন অনলি 500 টাকায়।
এটা কিন্তু আমি মনে করি ছাত্রদের জন্য বিরাট একটা খুশির খবর, আর আমি যদি 40টা ক্লাস দিতে পারি উপকার হতে পারে। ওকে, চলুন। টু ইনভেস্ট মানে কি? কমার্শিয়াল ব্যাংকস ইন আওয়ার কান্ট্রি ইনভেস্ট ইন ভেরিয়াস পাবলিক এন্ড প্রাইভেট প্রজেক্ট, মানে বিভিন্ন পাবলিক এন্ড প্রাইভেট মানে কি সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ করে। দিস প্রজেক্ট ক্যান জেনারেট মানি এন্ড প্রসপারিটি ফর দ্য কান্ট্রি। এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিয়োগ করে, এটা কিন্তু অনেক ভালো, দেশের জন্য মুনাফা বয়ে নিয়ে আসে। ক্লিয়ার? অনেক সরকার প্রান্ত, আপনি কি মাত্র জয়েন করেছেন কিনা আমাকে জানান। 3 নাম্বার, আরএমজি সেক্টর। কিছু মুখস্থ বিদ্যা, কিছু কমন সেন্স দরকার, তাহলে এত টেনশন করতে হবে না। আর সবাইকে আমি বলবো, যারা আমার ছাত্র আছেন, একটা নোট করেন ফোকাস রেটিং এর জন্য। একটা পার্ট রাখবেন বাংলার জন্য, আর একটা পার্ট রাখবেন ইংরেজির জন্য। তথ্যগুলো রাখেন, আরেকবার রিভিশন দিবেন। আসুক, এমন একটা কনফিডেন্স থাকতে হবে যে ফোকাস রেটিং কোনটা আসবি আয়, কোনটা আসবি আয়, পারবো। আরএমজি সেক্টর মানে রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ দ্য বিগেস্ট সোর্স অফ আর্নিং ফরেন মানি, আমরা জানি অলরেডি। আরএমজি সেক্টর রিসিভ দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ ফাইন্যান্সিং ফ্রম ব্যাংকস, মানে আরএমজি খাত ব্যাংক থেকে কি হয়, অনেক বেশি ফাইন্যান্সিং পায়। আরএমজি কি করতে হয়, হ্যাভ টু ইম্পোর্ট, তাদেরকে র মেটেরিয়ালস আমদানি হয়। গার্মেন্ট শিল্পের যে বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল, সুতা, এগুলো আমদানি করতে হয়, তাই না? র মেটেরিয়ালস, অ্যাক্সেসরিজ এন্ড মেশিনারিজ টু ফস্টার ডেভেলপমেন্ট অফ দিস ইন্ডাস্ট্রি। ব্যাংকস প্রোভাইড পেমেন্ট, এইসব পেমেন্টগুলি নর্মালি ব্যাংক প্রোভাইড করে। অনিক হাসান, ক্লাসে সঠিক সময় থাকতে হবে। 4 নাম্বার কি, টু প্রমোট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে শিল্পায়নে সহযোগিতা করুন। ব্যাংক ছাড়া তো শিল্পায়ন সম্ভবই না। এটা কিন্তু ব্যাংকের একটা অবদান দেশের উন্নতিতে, বিরাট একটা অবদান। লিখেছি, উইথ দ্য হেল্প অফ ব্যাংকস মেনি ফ্যাক্টরিজ এন্ড বিজনেস অর্গানাইজেশন আর এস্টাবলিশড, প্রতিষ্ঠিত হয় অনেক ফ্যাক্টরিজ এন্ড বিজনেস। এ বিজনেস অর্গানাইজেশন নিডস মানিজ টু স্টার্ট। কমন কোশ্চেন। আরেকটা জিনিস হচ্ছে, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ দিতে হবে। ফোকাস রেটিং একদম সিম্পল, এত কঠিন ভাষা দেওয়ার কোনো দরকারই নেই। ক্লিয়ার? 4 নাম্বার দেখেন, এগ্রিকালচারাল সেক্টর। এই দেখেন, এগ্রিকালচারাল সেক্টরে ব্যাংকের অবদান অনেক। দুইটা ব্যাংক তো গঠিতই হয়েছে কৃষি খাতের জন্য। যমুনা নদীর ওই পারে হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর এই পারে হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ওদের কাজই হচ্ছে কৃষি খাতের উন্নয়ন। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে লিখেছি অলরেডি, টু স্পেশালাইজড এগ্রিকালচারাল ব্যাংক such as BKB and RACAP were established to provide credit with low cost for the farmers, কৃষকদের জন্য। এছাড়াও অন্যান্য শিডিউল ব্যাংকস এন্ড আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অপারেটস ইন রুরাল এরিয়াস। ক্লিয়ার হয়ে গেল। এফ নাম্বার কি হলো? এফ নাম্বার, টু ক্রিয়েট ক্যাপিটাল, মূলধন সৃষ্টি। এটা অবশ্যই ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ, কারণ ব্যাংকস কালেক্ট মানি ফ্রম দ্য পিপল। ব্যাংক জনগণের কাছ থেকে টাকা নেয়। জনগণ যদি এই টাকা ব্যাংকে জমা না রাখতো, তাহলে তারা খেয়ে ফেলতে পারতো, ডিপোজিট নাও করতে পারতো। এই ডিপোজিটেড মানি ইজ ল্যান্ড ভেরিয়াস সেক্টরস, বিভিন্ন খাতে দেওয়া হয়। হয়ে গেল। যে নাম্বার কি, ট্রান্সফার মানি। এটাও কিন্তু আজকে ব্যাংক আছে বিধায় আমরা সহজে টাকা পয়সা ট্রান্সফার করতে পারি। ক্লিয়ার কিনা? এটা কিন্তু ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ অবদান, ইংরেজিতে আছে ট্রান্সফারিং মানি। আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, আমার কোর্সটা কিন্তু ফোকাস রাইটিং। আমার কিন্তু উদ্দেশ্য নয় আপনারা কিভাবে ইংরেজিতে একটা বাক্য লিখতে পারেন কি না, এটা তো আমি দেখবো কখন। এটার জন্য আমার একটা কোর্স আছে, সেটা শুরু হবে কাল পরশু থেকে। সেটা হচ্ছে অনুবাদ চর্চা, ইংরেজি বাক্যের ময়নাতদন্ত। ওইটা আপনি যেভাবে লেখালেখি করতে চান, আপনার হাতে কলমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে শুরু করে কনজাংশন, ডব্লিউএস কোয়েশন, অমুক তমুক, প্রত্যেকটা রিটেন যেটা লেখার কাজটা সেটা আমি করে দিতে পারবো। আর এখানে আপনাকে কাঁচামাল আমি রেডি করে দিব, আপনারা লিখবেন। আর অনুবাদ যেটা, কাঁচামাল বানানোর কাজ আপনাদের সাথে করব। সেটাও কেউ যদি দরকার লাগে করতে পারে, সেটাও 500 টাকা, এবং স্মরণীয় একটা অবদান হবে আমি আশা করি। ওকে, এস নাম্বার কি,
টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট। এই দেখুন কর্মসংস্থান সৃষ্টি, অবশ্যই কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের অবদান রয়েছে। ব্যাংক ইটসেলফ ক্রিয়েট এমপ্লয়মেন্ট ফর দ্য কান্ট্রি, ব্যাংক নিজেই কর্মসংস্থান তৈরি করে, কারণ হচ্ছে ব্যাংকে তো কয়েক লক্ষ লোক, কয়েক লক্ষ লোকের উপরে আরো কয়েক লক্ষ লোক হয়ে গেল। এই আই নাম্বার কি, ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংক হেল্প করে। এই যে 10টা টপিকস আপনারা লিখে ফেললেন, ক্লিয়ার? ওই যে আরেকটা সর্বশেষ, টু হেল্প স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, মানে আমি মোটামুটি দেশের অর্থনীতিতে ব্যাংক কতটুকু ভূমিকা রাখে দেশের উন্নয়নে ব্যাংক, এই যে 10টা পয়েন্ট আমি লিখে ফেললাম। এরপর যেটা হচ্ছে উপসংহার, এই ওয়ার্ডগুলো কি ইম্পর্টেন্ট। ইন ফাইন উই ক্যান সে দ্যাট, ফাইনালি আমরা বলতে পারি যে, ইট ক্যান বি সেড, বলা যায় যে, ওকে। এখন যেটা হচ্ছে আপনি উপসংহার লিখে ফেলবেন। উপসংহার কি হচ্ছে, ব্যাংকস গিভ ম্যানিফোল্ড ফ্যাসিলিটিস ফর রানিং দ্য ইকোনমিক। এতক্ষণ পর্যন্ত যা বললেন এইটার একটা সুন্দর পরিণত একটা ফিনিশিং দিয়ে দিলেন। If we can ensure good governance and accountability in banking sector, the whole nation can be benefited immensely by the banking activities। হয়ে গেল 2-3 লাইনের মধ্যে দিয়ে, মানে আপনি বডি পার্ট এত ভালো দিলেন, ইন্ট্রোডাকশন এত ভালো দিলেন, শেষে যদি উপসংহারটা না লিখতে পারেন মাত্র 2-3 লাইনের, 5 নাম্বার কিন্তু এখানে শেষ। এই জন্য যে কোনো রচনার ক্ষেত্রে উপসংহার লেখাটা গুরুত্বপূর্ণ, টাইম ম্যানেজমেন্ট করে উপসংহার লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে এমডি রিয়াদ, এই দেখুন এখন আজকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, এই যে আমি এতক্ষণ ফোকাস রাইটিং নিয়ে কথাবার্তা বললাম, বড় রচনা লেখার কৌশল আবিষ্কার করেছি, বলেছি, এখন এটাকে আবার প্যারাগ্রাফ কিভাবে হতে পারে, এটা দরকার। দেখেন প্যারাগ্রাফে মানে কোনো প্যারা নেই, এই যে সব সেম। এই যে এতক্ষণ বিভিন্ন পয়েন্ট যেভাবে বিশ্লেষণ করেছি, প্যারাগ্রাফ লেখার সময় বিশ্লেষণ করা দরকার নেই। প্যারাগ্রাফ হচ্ছে শুধুমাত্র একটু টাচ করা। ব্যাংকস প্লে এন ইম্পর্টেন্ট রোল টু ইকোনমিক ডেভেলপমেন্ট, ভালো কথা। অল কাইন্ডস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিজ আর ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ডেন্ট অন ব্যাংক। এই দেখুন আমি এক্সপোর্ট ইম্পোর্টের কথা বলেছি, টু রান দ্য এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস লেটার অফ ক্রেডিট ইজ প্রিরিকুইজিট। আবার কি বলতেছি আমি, ইনভেস্ট করে তারা, এটাও বলেছি। আবার কি করি, আরএমজি সেক্টর, মানে আমি প্রত্যেকটা সেক্টরের নাম এখানে লিখে দিলাম। নাইম খান বলছেন প্রতি ক্লাস শেষে কি ক্লাসের পিডিএফ ফাইল দিবেন, অবশ্যই। প্রতি ক্লাস শেষের পর মানে নেক্সট ক্লাসের আগেই আপনাদের এই ক্লাসের পিডিএফ দিয়ে দেব। এবং এই যে আজকে যে আমি 10টা ফোকাস রাইটিং এর দিকে নজর দিয়েছি এগুলি সহ, এবং জিকে হাইলাইট, পিডিএফ কয়টা থাকবে, আর্গুমেন্ট রাইটিং এটাও থাকবে পিডিএফ, জিকে হাইলাইটও পিডিএফ, এবং ফোকাস রাইটিং থাকবে পিডিএফ, 3টা পিডিএফ ফাইল পাবেন। আবার হয়ে গেল কি, ব্যাংক ইটসেলফ ক্রিয়েট এমপ্লয়মেন্ট, এটাও বলেছি ফর দ্য কান্ট্রি। সবকিছু আমি দিয়ে দিলাম, স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি এখানেও কাজ করে, স্ট্যান্ডার্ড অফ লিভিং সবকিছু বলে দিলাম। আবার ব্যাংক, দেখেন প্যারাগ্রাফ লেখার সময় শেষ মুহূর্তে কিন্তু বলা দরকার নাই, সুতরাং পরিশেষে বলা যায় যে, এটা রচনার সময় লেখা যায়, পরিশেষে বলা যায় যে, অবশেষে আমরা বলতে পারি যে এইটা রচনায় লেখা যায়, কিন্তু প্যারাগ্রাফে লেখার দরকার নাই। একদম সিম্পল সেন্টেন্স, একদম সিম্পল। ব্যাংক ইজ দ্য পার্ট এন্ড পার্সেল অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি অফ এ কান্ট্রি, লিখে দিলাম প্যারাগ্রাফ। ওকে, এরপর আজকে হচ্ছে আর্গুমেন্ট রাইটিং, এটার আজকে লিখবো না, আজকে আর পড়াবো না। যা হোক, এই দেখুন আর্গুমেন্ট রাইটিং এক্সিম ব্যাংকে এটা এসেছে। আমরা যেহেতু আজকে প্রথম দিন, ক্লাস মোটামুটি 1 ঘন্টাই হলো, 1 ঘন্টা হয়ে গেল। যা হোক, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং আমরা পড়াবো প্রত্যেকটা ক্লাসে। তাহলে আমার যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে আছেন, শাহ মোহাম্মদ সগীর, ক্লাসটা কেমন লাগলো, কোনো মতামত আছে কিনা কমেন্ট করুন। মানে আমি প্রথমে ইনফরমেশন দিব, ইনফরমেশন দেওয়ার পর একটা ফোকাস রেটিং নিয়ে আলোচনা করব। এরপরে এই ইনফরমেশন উপর ভিত্তি করে বিগত কত বছরের কয়টা এসেছে এটা একটা তালিকা দিব। এরপরে প্যারাগ্রাফ, এরপর আর্গুমেন্ট রাইটিং দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। এখন 10টা প্যারাগ্রাফ নিয়ে কি আলাদা আলাদা করা সম্ভব? বলুন, এটা কি সম্ভব?
মতামত চাই। মিস্টার কৌশিক চক্রবর্তী, আপনাকে মাত্র দেখলাম। এসকে সাবিত, আপনি কেউ মাত্র দেখে নিলাম। ঘটনা হচ্ছে আমরা একটা ক্লাসের উপরে 10টা ফোকাস রাইটিং আলোচনা করব। 40টা ক্লাসে 400, একটা ক্লাসে কি 10টা ফোকাস রাইটিং এর ইন্ট্রোডাকশন উপসংহার এটা কি বলার দরকার আছে? এটা তো সময় পাওয়া যাবে না, তাই না? এটা কিন্তু সময় পাওয়া যাবে না। নাহিদ প্রামাণিক বলেন ভালো লাগলো। আজকে আমার ক্লাস একটু বাদ পড়ে যাবে, যেটা হচ্ছে আমি আর্গুমেন্ট রাইটিং বলতে চেয়েছিলাম, লিখতে চেয়েছিলাম, কিন্তু এটা আজকে লিখবো না, কালকে আমি গ্রুপে দিয়ে দেব। শাহ মোহাম্মদ সগির বললেন প্রাইমারি রেজাল্ট দিছে স্যার, তাই ফোনের জ্বালায় ক্লাস করতে পারি নাই। আপনার জন্য কোনো ভালো খবর আছে কিনা শেয়ার করুন মিস্টার শাহ মোহাম্মদ সগির। দেখুন, এই যে এক্সিম ব্যাংকে এটা এসেছিল, দ্য গোল অফ এ বিজনেস শুড নট বি টু মেক অ্যাজ মাচ প্রফিট অ্যাজ পসিবল, মানে ব্যবসায়ের উদ্দেশ্য সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করা নয়। ইনস্টেড, তার বদলে এ বিজনেস শুড অলসো কনসার্ন ইটসেলফ উইথ দ্য ওয়েলবিং অফ দ্য পাবলিক। এখন আমাকে যেটা করতে হবে, আমি কি কতটুকু এগ্রি করি নাকি ডিসএগ্রি করি, এটা আমি কতটুকু এগ্রি করি নাকি ডিসএগ্রি করি, এটার পর আর্গুমেন্ট রাইটিং এর পর আমরা মোটামুটি ক্লাস শেষ করে দিব। তো আজকে আর আর্গুমেন্ট রাইটিং প্রথম দিন ক্লাস আজকে আর নিলাম না। ক্লাসটা কেমন লাগলো আপনারা জানান। আমি আরো বিস্তারিত পেজে আলাপ আলোচনা করতেছি। ফোকাস রাইটিং সংক্রান্ত সমস্ত জটিলতা শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, রেকর্ড থাকবে। মোহাম্মদ মারুফ, অবশ্যই রেকর্ড থাকবে। আমাদের 500 টাকার ভর্তি কিন্তু আজকে শেষ। এরপরও আজকে ক্লাসের পর যদি কেউ হতে চান যোগাযোগ করতে পারেন, তখন দেখি কর্তৃপক্ষ যারা আছে তারা আলাপ আলোচনা করুক। কিন্তু আমাদের যে অফার ছিল সেটার সময় কিন্তু অতিক্রান্ত 500 টাকার। এরপর কারো যদি ভাষাগত সমস্যা থাকে, আপনি ইংরেজি লিখতে পারেন না, সহজ সেন্টেন্স লিখতে পারেন না, ইংরেজিকে বাংলা করতে পারেন না, এটার জন্য আমাদের অনুবাদ চর্চা এবং ইংরেজি বাক্যের ময়নাতদন্ত আছে। এইটাও আগামীকালকে থেকে আমরা কার্যক্রম শুরু করব। শেষের দিকে নেট প্রবলেম করবো মিস্টার অনিক, নো নো নো, আমার এখানে নেটের কোনো সমস্যাই নেই। আমি 40 জিবি নেট আমার মোবাইলে ভরে রেখেছি, 40 জিবি। আমারটা কিন্তু কোনো ওয়াইফাই নয়, ব্রডব্যান্ড নয়। ব্রডব্যান্ড মাঝে মাঝে ঝামেলা করে বিদায় আমি ব্রডব্যান্ড বাদ দিয়েছি। আমার এখানে একদম নিরবিচ্ছিন্ন ভাবে নেট ছিল। বিএম রাশেদ, নো, নেট আমার এখানে নাই। এমডি রিফাত, আজকে ক্লাস তো মিস হয়ে গেছে স্যার। এসকে সাবিত আজকে থাকবেন। আর আপনি এসকে সাবিত, আপনি আমাদের ওই পেইড গ্রুপে ভর্তি হতে পারেন। আজ ফ্রি ক্লাস কিন্তু আর হবে না পেজে, ফোকাস রাইটিং এর ফ্রি ক্লাস আর হবে না পেজে, কিন্তু আর হবে না। কিসের নেট প্রবলেম? আমি তো সব ঠিক দেখতে পাচ্ছি। নো নো নো, নেট আমার পুরোপুরি চলছে। ওকে, যা হোক, আজকে শেষ করে দিচ্ছি ক্লাসটা, আজকে শেষ করে দিচ্ছি এ পর্যন্তই। যারা পেইড গ্রুপে ভর্তি হয়েছেন তাদেরকে বলছি, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী রবিবার। তার মধ্যে আপনারা আমাদের নিজস্ব পেইড গ্রুপে নজর রাখুন কি করা যায়। আজ তাহলে এ পর্যন্ত, সবাইকে থ্যাংক ইউ এন্ড গুড নাইট।